50,000 বছর আগে আল্লাহ পাক তাকদীর লিখে ফেলেছে, লিখা হয়ে গেছে আপনার কার সাথে বিয়ে হবে, আপনার কয়টা বাচ্চা হবে, আপনি কত বছর থাকবেন পৃথিবীতে, কিভাবে মারা যাবেন, কোন দিন মারা যাবেন এবং মৌতের পর আপনার কি হবে, এই পৃথিবীতে আপনি কত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার মনে হয় যারা এই স্মার্টফোন, টাচ ফোন, মোবাইল ফোন হোয়াটএভার ইউজ করেন, পৃথিবীর যে কোনো ব্যক্তি, তারা একটি কথা নিশ্চয়ই জেনে থাকবেন, বিকজ আমরা স্ক্রলিং করলেই সেখানে আপনাদের পৃথিবীর বিভিন্ন স্কলারদের ছোট ছোট ক্লিপ দেখতে পাই, অথবা আমরা ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা নিজেরা গিয়ে সার্চ করে তারপরে বিভিন্ন বিষয়ের উপরে আমরা জ্ঞান অর্জন করি বা শেখার চেষ্টা করি। তো এখন আমি ছোট্ট একটু কথা বলি, সেটা হচ্ছে যে সমস্ত স্কলাররা, যত স্কলার আমি দেখেছি অনলাইনে, তারা প্রত্যেকেই মানে ইসলামের স্কলার, অর্থাৎ যারা ইসলাম সম্পর্কে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যথেষ্ট পরিমাণে জ্ঞান রাখেন। এরা সবাই বলে থাকেন যে যারা নামাজ পড়ে না তারা কাফের। সম্ভব কেউ সরাসরি বলে যে নামাজ নাই তার, সে মুসলমান না, সে কাফের। তো এটা হচ্ছে একেবারে সর্বপ্রথম, অর্থাৎ আপনাকে নামাজ পড়তেই হবে। আপনি যে কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকলে সেটা অন্য ভিন্ন ব্যাপার, কিন্তু আপনাকে নামাজ পড়তেই হবে, বিকজ এর কোনো বিকল্প নেই। কারণ পৃথিবীর একমাত্র জাতি মুসলমান জাতি, আমরাই শুধু নামাজ পড়ি, অন্য কোনো জাতি নামাজ পড়ে না। হয়তো আমাদের একটু সাথে সাদৃশ্য থাকতে পারে কিছু কিছু জাতি, পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ এর তো কোনো শেষ নেই। এখন বর্তমানে হাজার হাজার ধর্ম বর্ণ, লাইক হাবিজাবি অনেক কিছু হয়েছে তো দুনিয়ায়। আমি সর্বশেষ কথাটা বলবো যে আসলে আপনারা দুনিয়ার মানুষ, বিশেষ করে আমি আমার দেশের কথা বলতেছি, আমার বাংলাদেশের কথা বলতেছি, শেষ দুর্ভাগ্য আমাদের। ইন্টারনেট সার্চ করে দেখা যায় মাত্র 33% মানুষ নামাজ পড়ে, কিন্তু মুসলমানের সংখ্যা যদি সার্চ করি তাহলে দেখা যায় 92.2%। তো এখন আমি আসলে বুঝতে পারতেছি না যে যারা স্কলাররা বলতেছে যারা নামাজ পড়ে তারা মুসলমান, যারা নামাজ পড়ে না তারা কাফের। আবার ওখানে আবার লেখা আছে যে মুসলমান 92%। এটা মিলতেছে না আর কি, কাজে কর্মে মিলতেছে না। এখন ব্যাপার হচ্ছে যে আমি হাতে কলমে, অর্থাৎ একেবারে সরাসরি, অনেক মানুষই জানেন আমি যখন দেশে যাই তখন দেখি ফজরের নামাজ পড়তে গেলে, বিশেষ করে ফজরের নামাজ এবং এশার নামাজ, এই দুইটা নামাজে মানুষের সংখ্যা খুবই কম হয়। ফজরের নামাজে তো একেবারে এক কাতার, দুই কাতার, হাফ কাতার অনেক সময় এরকম হয়, সো আসুন আমরা সবাই নামাজ পড়ি। অন্তত যে কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত থাকলে ইনশাল্লাহ নামাজ পড়তে পড়তে এগুলা ধীরে ধীরে সরে যাবে আমি মনে করি আর কি। আমরা যদি সুন্দরভাবে ধীরে সুস্থে নামাজ পড়ি এবং মসজিদে যাই নামাজ পড়তে, তাহলে আরও ভালো, মসজিদে গেলে আরও ভালো। তারপরে নামাজ কীভাবে পড়তে হয় ইত্যাদি ইত্যাদি, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো মসজিদে গেলে, যারা আমরা জানি না আর কি, তাদের কথা বলতেছি। সো আমি আসলে মূল কথাটা আসি এখন, সেটা হচ্ছে আমি ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে মুসলমানের সংখ্যা 91-92% বাট আলেমরা বলে থাকেন যারা নামাজ পড়ে না তারা কাফের। কিন্তু নামাজির সংখ্যা হচ্ছে 33% বা 31%। তো এটা মিলল না আর কি, এই জন্যই আর কি ভিডিওটা করা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই ট্রেন থেকে নামলাম, অফিসে যাচ্ছি। সো প্রচণ্ড ওয়েদার খারাপ, বাতাস হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন, একেবারে পুরো সাদা মেঘ,
আর সামার প্রায় শেষের পথে। সো একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার জন্মভূমি বাংলাদেশের ব্যাপার নিয়ে। সেটা হচ্ছে যে এই যে সরকার পরিবর্তন হইল, এখন প্রায় বলতে গেলে 90% জিনিসই থমথমে অবস্থা বিরাজ করতেছে এবং সবকিছু কেমন জানি থাইমা আছে। তো কিন্তু একটা ব্যাপার আসলে নতুন সরকারের করা উচিত, সেটা হচ্ছে যে এই যে ট্যাক্সের ব্যাপারে, যে গাড়ি আমদানি বা এই যন্ত্রাংশ আমদানি বা মোটরসাইকেল আমদানি, এইগুলা আমদানি করার ক্ষেত্রে যে আমদানির শুল্ক, যে ভ্যাট বা ট্যাক্স যেটাই বলেন না কেন, এইগুলোর ব্যাপারে একটু তাদের নজর দেওয়া উচিত। বা যে দেশের বিভিন্ন দেশের বিভিন্ন রকম ট্যাক্স থাকে, তো এইগুলা ওই দেশের সঙ্গে আগের সরকারের কীভাবে কি হয়েছে না হয়েছে আমি ওটা নিয়ে ব্যাখ্যা করতে চাই না, কিন্তু বর্তমান সরকারের আমার তাদের সঙ্গে আলোচনা করে এই যে ভ্যাট ট্যাক্স, যেমন আপনি জাপানি গাড়ির কথাই বলেন, জাপান থেকে গাড়ি আসলে গাড়ির যা দাম তার প্রায় 2.5 গুণ 3 গুণ ট্যাক্স দিতে হয়, ভ্যাট দিতে হয় গভর্নমেন্টকে। এগুলো নিয়ে আমার মনে হয় একটু ভাবা উচিত। আপনি মোটরসাইকেলের কথা ধরেন, এরকম বিভিন্ন জিনিস আছে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি শুধু, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। সো যেমন মনে করেন মোটরসাইকেলের কথাই ধরেন, ধর একটা ইন্ডিয়া থেকে একটা মোটরসাইকেল আনতে গেলে, ইন্ডিয়ায় যদি একটা মোটরসাইকেলের দাম হয় 1 লাখ টাকা, সেটা আমাদের দেশে দাম হয়ে যায় 3 লাখ 4 লাখ 5 লাখ টাকার মতো দাম হয়ে যায়। এই যে ব্যবধানটা, এইটাকে একটু সরকারের নজরে দেবেন সবাই। এবং যারা, আমি তো নগণ্য ব্যক্তি, যাদের লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, তারা এইসব বিষয় নিয়ে কথা বললে হয়তো তাদের নজরে আসবে। হয়তো আমার ভিডিওটা হয়তো 1000, 2000, 5000 মানুষে দেখতে পারে, কিন্তু কর্তৃপক্ষের নজরে আসতে গেলে মানে এই স্বনামধন্য ব্যক্তিত্ব অথবা স্বনামধন্য ইউটিউবার এরকম হইতে হয়। আমি ওর কোনটাই না। সো আমি আশা করব আপনারা যারা এগুলা কমানোর জন্য বা অথবা এটা একটা, যদি ইন্ডিয়া 1 লাখ টাকা বেচতে পারে, তাহলে আমরা কেন 1 লাখ টাকা বেচতে পারবো না? শুল্ক বা আপনার যে ভ্যাট বা ট্যাক্স, এটা হইতে পারে 10%, 20%, কিন্তু লাইক 200%, 300%, 350%, এগুলো কোনো অযৌক্তিক একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ায়। তো এগুলোর ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এবং যারা স্বনামধন্য ইউটিউবার বা ব্যক্তিত্ব আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সরকারের নজরে নেওয়ার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। একটা জিনিস কোনো সময় কেউ ভেবে দেখেছেন যে আমরা পৃথিবীর মানুষরা এই মোবাইল ফোনের ক্ষেত্রে বেশিরভাগ সময় কিন্তু সেলফি বা ফোন ক্যামেরা, মানে সামনের ক্যামেরাটা বেশি ইউজ করি, এটা সারা বিশ্ব জুড়ে। বিকজ ছবি তুলে দেওয়ার মতো দিন এখন এই 2024 সালে এখন আর চলে না। আগে আমরা একজনের একটা ছবি তোলাইতাম, যে আমার এখানে একটা ছবি তুলে দে, এখন আমরা করি, কিন্তু খুবই কম আর কি। যদি এরকম সাথে লোকজন থাকে এবং ট্রাস্টেড লোকজন থাকে, অথবা সেরকম বিউটিফুল কোনো সুন্দর প্লেস হয় যেখানে আমি সহ ব্যাকগ্রাউন্ডটা নিলে ভালো হবে, এরকম স্থান ছাড়া আমরা বেশিরভাগ সময়ই সেলফি বা নিজে এরকম ফটো তুলে থাকি আর কি। এটা সচরাচর আমরা সবাই করি, আপনি আমি সবাই আমরা করে থাকি। তো আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে যে এই ব্যাপারে এইটা কি আসলে মোবাইল কোম্পানিগুলো কি এগুলো কি বুঝতে পারে না? কেন তারা সামনের ক্যামেরাটাকে পিছনের ক্যামেরার সমতুল্য করে না, সমান করে না? আমি ঠিক বুঝতে পারি না ওয়াই। আই মিন, পিছনের ক্যামেরা যদি দেওয়া হয় 48 মেগাপিক্সেল, যেমন আইফোনে 48 মেগাপিক্সেল দেওয়া হয়েছে, স্যামসাংয়ে 200 মেগাপিক্সেল দেওয়া হয়েছে, কিন্তু সামনের ক্যামেরা তারা দেশে যা দিচ্ছে তাতে চলে, কিন্তু আমার মনে হয় যে সমান করা উচিত। অন্তত মেইন যে ক্যামেরাটা, যেটা ধরেন আমরা পিছনের ক্যামেরা 2-3টে ক্যামেরা থাকে, আমরা বিভিন্ন রকম
বিভিন্ন রকম কায়দা কানুনি ব্যবহার করতে পারি, কিন্তু ওইটার আমাদের প্রয়োজন নাই। আমাদের শুধু দরকার সামনের ক্যামেরাটা যাতে আমাদের ক্লিন এবং অরিজিনাল এবং সুন্দর, কথা ক্লিয়ার সব কিছু আর কি মোটামুটি আমরা একটা ভালো মানের ভিডিও অথবা অডিও ছবি তুলতে পারি। এরকম ক্যামেরা আসলে সামনে দেওয়া উচিত আমি মনে করি। আপনারা কি মনে করেন? আমি এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে তাদের নজরে এটা আসা দরকার। তারা সামনের ক্যামেরা নিয়ে ভাববেন, এটা আশা করি আর কি। এই আশা ব্যক্ত করে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।